দর্শক স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। অর্থনীতির কঠিন সব হিসাব সহজভাবে গল্পের ছলে উপস্থাপনই আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য, এবং এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং ব্যবসায় সংশ্লিষ্ট ব্যক্তিদের আমরা এনে থাকি এবং তাদের জীবনের গল্প, তাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমরা আসলে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি। আজ আমাদের সাথে এমন একজন অতিথি রয়েছেন যিনি মূলত ফেডারেশন চেম্বার অফ কমার্স FBCCI এর একেবারেই শুরুর দিকে প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন এবং তিনি এখনো পর্যন্ত বিভিন্ন কমিটিতে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন FBCCI এবং তাছাড়া সরকারের বিভিন্ন নীতি এবং বিভিন্ন নীতিগত জায়গায় সরকারের সাথে বিভিন্ন সময় তার কোলাবোরেশন ছিল, সহযোগিতা করেছেন। আজ আমাদের সাথে রয়েছেন মনজুর আহমেদ। মনজুর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। জি, আপনাকেও অনেক অজস্র ধন্যবাদ আমার সাথে আলাপ করার সুযোগ সৃষ্টি করার। জি, আপনার কাছে আমাদের আসার, বিশেষ করে এই বিজয়ের মাসে আসার আরেকটা উদ্দেশ্য আছে, কারণ আমরা জানি আপনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসেবে আসলে আপনি দেশটাকে যেভাবে দেখবেন আমরা তরুণরা হয়তো আপনাদের মতো করে দেখতে পারবো না, আমরা হয়তো আপনাদের কাছ থেকে এখন শিখতে পারবো। তো এই জন্য আসলে এই বিজয়ের মাসে আমরা চাচ্ছিলাম যে একজন ব্যবসায়ী পাশাপাশি যিনি একজন মুক্তিযোদ্ধা এমন মানুষকে খুঁজে বের করার জন্য। তো প্রথমে আসলে আপনার কাছ থেকে জানতে চাই আপনার তখনকার গল্প, মুক্তিযুদ্ধে যাওয়ার গল্প, বা তখনকার যদি কোনো উল্লেখযোগ্য কিছু বলার থাকে। যে মুক্তিযুদ্ধ একটি অত্যন্ত গৌরবজনক একটা অধ্যায় ছিল আমাদের জীবনে। 1967 সালে আমি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ফিজিক্সে ফাইনাল ইয়ারে ছিলাম। তো সে সময় এই গণ আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা যে কোনো কারণে হোক, আমি মহসিন হলে থাকতাম 117 নম্বর রুমে। তো আমার রুমটা দেখলাম যে তালাবন্ধ রুমে কে বা কারা কতগুলি রুম জ্বালিয়েছে, তার মধ্যে আমার রুমটাও জ্বালিয়ে দিয়েছে। তো আমার ইউনিভার্সিটি আমার ওই সময় শেষ, আমাকে ত্যাগ করতে হয়েছে। আমি ব্যবসা বাণিজ্যের দিকে চলে আসলাম, যে আমি ওই এখানে জ্বালিয়ে দিয়েছে বলতে কি, এটা কত কত তারিখে? এই শেষের দিকে, 67 সনের শেষের দিকে, 68 সনের শুরুতেই আর কি। আমি ফাইনাল ইয়ারের ছাত্র তখন। তো ওই সময় আমাদের জিনা হলে 117 নম্বর রুমে আমি থাকতাম, পুড়িয়ে দেওয়া হলো। কী কেন পুড়িয়ে দেওয়া হলো জানেন? আমি কোনো রাজনীতি করতাম না, ছাত্র রাজনীতি করতাম না, কিন্তু তাও সত্ত্বেও জ্বালিয়ে দিল। তো আমি বিতৃষ্ণায় আমি আর ইউনিভার্সিটি সেই যে ছাড়লাম, আর যাইনি। তো আমি ব্যবসা বাণিজ্যের দিকে খেয়াল ছিল, আগেও আমার লক্ষ্য ছিল পড়াশোনা শেষ করে আমি ব্যবসা বাণিজ্য করব। তো সেই হিসাবে আমার বাবা গভর্নমেন্ট সার্ভেন্ট ছিলেন, উনি প্রেফার করতেন আমি বললাম নো, আই এম নট সার্ভিং, গভর্নমেন্ট সার্ভেন্ট করবো না। তখনই উত্তাল গণ আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনের সূত্রপাতটা হয়েছিল সেটা আমি আপনাকে বলি। সেটা তো 6 দফা আন্দোলনের যেটা চলে আসছিল 66 থেকে, সেটার তো ক্লাইম্যাক্সে চলে এসেছিল। কিন্তু সবচেয়ে বড় যেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। আমরা কর্ণফুলী পেপারটা করাচিতে বিক্রি হতো 10 আনা দিস্তা, আমাদের ঢাকাতে বিক্রি হতো 1.5 টাকা দিস্তা। এই জিনিসটা ছাত্রকালে ওই সময় আমাদেরকে খুবই করেছে। এই ধরনের আরও বেশ কিছু অ্যানোমালিস ছিল। আমরা দেখলাম যে কত চির বৈষম্য, এগুলো হতো কি অ্যাডেড ফুয়েল টু দি ফায়ার, যার ফলে উত্তাল গণ আন্দোলন শুরু হয়ে গেল 69-এর। সেটাতেও আমরা ছিলাম। সেখানে আমরা অনেক দেখেছি, এত ডিটেলসে তো আর এত কম সময় বলা যাবে না। তো সেখান থেকে উদ্বুদ্ধ ছিল যে স্বাধীনতার, এরপরে ভোটাভুটি হলো। ভোটাভুটি তো সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি হয়ে গেল, যে কারোর সাথে কম্প্রোমাইজের দরকার নাই। কিন্তু ওয়েস্ট পাকিস্তানের ভুট্টো বা ইয়া খানের সেটা মানল না। তারা অ্যাসেম্বলি ক্যান্সেল করে দিয়ে তারা সূত্রপাত করে দিল এই ধরনের নেগোসিয়েশন, সোকল্ড নেগোসিয়েশন। এইখানে রাজনৈতিক বিতর্কতা তো অনেক কিছু ছিল। দেশবাসী চাচ্ছিল স্বাধীনতা। যখন এটা জিনিসটা হলো, তখন দেশবাসী ভাসানী লাল সালাম দিলেন। যখন এই জিনিসটা করলো, ভাসানী বললেন যে দাস ফার নো ফার্দার, আমরা স্বাধীন বাংলাদেশ চাই। ভাসানী প্রথম স্বাধীনতার ডাক দিয়েছেন জিপিওতে দাঁড়িয়ে, লাল সালাম দিয়ে দিয়েছেন মৌলানা ভাসানী। এটা আজকাল জানে না হয়তো অনেকে। ভাসানী সর্বপ্রথম উনি বলেছিলেন, পাকিস্তান লাল সালাম, আমরা তোমাদের সাথে থাকতে চাই না, আমরা স্বাধীনতা থাকবো। 7 তারিখের মার্চের ভাষণটার সময় ছিল বেলা 11টা। আমরা 9টা থেকে মঞ্চ ঘেরাও করে বসেছিলাম অর্গানাইজ। যে স্বাধীনতাটা আমরা কিন্তু যেভাবে চেয়েছি সেভাবে আমরা ঘোষণাটা পাইনি। 25 তারিখে যখন এই অঘটনটা ঘটলো, যে দুর্ঘটনা শুরু হয়ে গেল, তখন কিন্তু উই আর একটা লস, আমরা কোথায় যাব?
26 তারিখে বিকালে রাত্রে যখন আমরা খবর পেলাম যে ভুট্টোর আওয়াজ, যে জিয়াউর রহমানের ঢাকাতে কিন্তু আওয়াজ খুব কম আসতো, 10 কিলোওয়াটের রেডিও ছিল, তো যার ফলে খুব শোনা আমরা ছিলাম। এই তখনই উজ্জীবিত হলো। আমি তখন এই তার কয়েকদিনের পরেই আমি চলে গেলাম আমার 3 বন্ধুকে নিয়ে। আমরা আগরতলা দিয়ে বর্ডার ক্রস করে চলে গেলাম যে যুদ্ধে যাব। তো ওইখানে আর একটা এক্সপিরিয়েন্স হলো যে ওখানে যাওয়ার পরে আগরতলায় যে আওয়ামী লীগের যারা ছিলেন তারা তো রেগে আগুন, হ্যাঁ তোমাদের জন্য আজকে এই অবস্থা, দেশ স্বাধীন করবা, করো, দেশ স্বাধীন করো। তো যাই হোক, জহিরুল কাইয়ুম তখনকার মানে তারাও মনে মনে এই স্বাধীনতা হবে বা এই ধরনের কনফিডেন্ট ছিল, আমাদের উপরে চোটপাট, তোমাদের জন্যই আজকে এই অবস্থা, যাও স্বাধীন করো, এখন যাও, বুঝো ঠেলা দিয়ে তারা আমাদেরকে জাস্ট নো তো যাই হোক, সামহার আদার আমার এক ফ্রেন্ড বুয়েটের ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, উনি দেখা হয়ে মনি ভাইয়ের সাথে আমাকে দেরাদুনে পাঠিয়ে দিলেন। দেরাদুনে ফার্স্ট ব্যাচে আমরা মে মাসের 27 তারিখে গেলাম। সেখানে আমাদের সাথে মন্টু ভাই ছিলেন, খসরু ভাই ছিলেন, হাসানুল হক ইনু, আরিফ, এরা আফম, মাহবুল হক, যারা শাহরুখ, সবাই ছিল। এরা আমরা মাস দেড়েক ট্রেনিং হলো। ট্রেনিংয়ের পরে আসার পথে আমরা ঢাকার 2,500 এই সমস্ত এলাকায় আমরা করলাম। আমাদের যে সাইটটা পড়েছিল সেটা হচ্ছে যে ঢাকা ডেমরা, 2,500 থানার দন্দিবাজার, এই নরসিংদীর এই এলাকাটা আমরা 6 ডিসেম্বরে কিন্তু আগে সাভার পর্যন্ত মুক্ত করে ফেলেছি, এবং ইন্ডিয়ান হেলিকপ্টার 6 ডিসেম্বর কিন্তু ল্যান্ড করেছে। কোন সেক্টরে ছিলেন আপনি? আমরা খসরু ভাইয়ের স্কোয়াডে 3 নম্বর, আমাদের দেরাদুনে 3 নম্বর স্কোয়াড, মন্টু ভাইটা 2 নম্বর স্কোয়াড, চিটাগাংয়ের একটা ভদ্রলোক ডাক্তার সাহেব ছিলেন, বলে ভালো, ওনার একটা 1 নম্বর স্কোয়াড। তো এরপরে আমরা স্বাধীন হওয়ার পরে দেশে আসলাম। শহীদ বুদ্ধিজীবীর ঘটনাটা যেটা 14 তারিখে ঘটেছে, সেটা আমাদের কাছে তথ্য আগে এসছিল, আমাদের কাছে ইসলামহর আদার খুবই তথ্যটা আগে এসছিল। আমরা এই লিস্টটা পেয়েছিলাম যে একটা ইন্ডো সোভিয়েত অ্যাক্সিস আমাদের এই যেটা করছে। আর যারা আপনারা যারা শহীদ বুদ্ধিজীবী অধিকাংশ দেখবেন চাইনিজ, তারা প্রো চাইনিজ পলিটিক্সে রাজনীতি করতেন। তো এদেরকে এলিমিনেট করার জন্য ইন্ডো সোভিয়েত অ্যাক্সিস এই লিস্টে তৈরি করেছে। আমাদের কাছে এই লিস্টটা এসেছিল। আমি এই লিস্টটা দিয়ে আমার ঢাকা সিটিতে যারা আছে তাদেরকে সাবধান করার জন্য আমরা কিন্তু 12-13 তারিখেই আমরা লোক পাঠিয়ে দিছি যে আপনারা বাসায় থাকবেন না, আপনাদের উপরে অ্যাটাক হবে। তো এই জিনিসটা ভারত জানতো, আমরা ভারতীয় সোর্স থেকে পেয়েছি, ওদের থেকে পেয়েছি। তো সকলে যায়নি, যারা যারা যায়নি ইগনোর করেছে, তখন তো চায়না তো ডমিনেন্ট পাকিস্তান আর্মি, তারাই গট কিল্ড। 14 তারিখে আমরাই প্রথম রায়ের বাজারে 2টা লাশ পাই। 2টা লাশ পাই, তখন আমরা গেলাম, গিয়ে তখন আমি বললাম যে আপ স্ট্রিমে যাও, আরও পাবা। তখন আমাদের ওই ছেলে যে মিরপুরে থাকতো, সে ডেঙ্গিয়ে নৌকা নিয়ে আপ স্ট্রিমে যাওয়াতে বাকি সবগুলি লাশ এনে ওখানে জড়ো করে। এখন তো অনেকে বলে যে এটা নাকি ভারতীয় সেনাদের কাজ, এখন কথা বলার চেষ্টা করে। এটা তো আমার ধারণা পরিষ্কার, এটা ভারতীয় না, এটা একটা জয়েন্ট কলিউসিভ। রাও ফারমান আলী এটার সাথে জড়িত ছিল, এবং রাও ফারমান আলীকে পাকিস্তান আর্মি পরে কোর্ট মার্শাল করেছে, বিকজ সেই ইন্ডো সোভিয়েত অ্যাক্সিস, সোভিয়েত রাশিয়া, এটা কেজিবির কাজ। গল্প যখন বলছেন একদম মনে হচ্ছে চোখে দেখছিলেন, মানে এরকম ভাবে এখনো আপনার ভেতরে এটার যে উচ্ছ্বাসটা এখনো আছে। কিন্তু এই উচ্ছ্বাসটা পরে, স্বাধীনতার পরবর্তী সময় আমরা আর পেলাম না। মানে যেমন আমাদের সাময়িক যারা যে সকল দেশগুলো তখন স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে, তারা যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, আমরা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারিনি। এটার কারণটা কি? মানে অর্থনৈতিক পলিসি এবং ব্যবসা বাণিজ্যের পলিসি নীতির মধ্যে একটা দ্বিমুখী হয়েছিল। প্ল্যানিং কমিশনের রহমান সুবহান এবং আরও যারা যারা ছিলেন তাদের মধ্যে 2টা ভাগ হলো। একটা ভাগ হলো সিঙ্গাপুরের মতো আমরা ফ্রি পোর্ট করে দিব, বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা করেছিলেন এই সময়। কিন্তু রহমান সাহেবানরা ওই সময় সমাজতান্ত্রিক অর্থনীতি, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক অর্থনীতি, এখন তো রহমান সাহেবান ইউটার্ন নিয়ে ফ্রি মার্কেট ইকোনমি, ওই সময় রহমান সাহেবান এই কাজটা করছেন, করে নিয়ে বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন এবং এমআর সিদ্দিকী এদের মধ্যে দিয়ে একটা ডিভিশন হয়ে গেল ক্যাবিনেটের মধ্যে, যখন তাজউদ্দিনকে বঙ্গবন্ধু সরাই দিতে বাধ্য হইলেন। কিন্তু বঙ্গবন্ধুও কিন্তু পার্সোনালি চাচ্ছিলেন যে এটা ফ্রি মার্কেট ইকোনমি, এটাই উনি চেষ্টা করেছিলেন, কিন্তু এই জিনিসটা হয় নাই। সেটব্যাকটা ওইখান থেকেই শুরু হয়েছে। রহমান সাহেবরা এটা, যাই হোক, এই বিষয়ে আমি বলবো না, উনি এখন তো ইউটার্ন নিয়ে আছে অন্য রকম। এর ফলে যে জিনিসটা হলো, আমাদের ইকোনমিটা না এদিক না ওদিক,
যার ফলে কোনোই হয় না। আর এখানে অ্যাবান্ডান ইন্ডাস্ট্রি বলতে যা হলো, এই অ্যাবান্ডান ইন্ডাস্ট্রিগুলি যে আনি একটা যে পাকিস্তানের বেটা চলে গেছিল, বা বিভিন্ন রকমের লেফট আউট ইন্ডাস্ট্রিজ হিউজ, এগুলি নিয়ে এই লুটপাটকারীদের বরাদ্দ দিয়ে দেওয়া হইল। এইখান থেকে করাপশনের কাজটা শুরু হয়ে গেল। মোজাম্মেল হক গাজীপুরের ধান নিল, মানে বাকিদের নাম বললাম না, আমাদের বন্ধু বান্ধবরা যারা খুব স্টলওয়ার্ট ছিল মুজিব বাহিনীর। তো মুজিব বাহিনী কিন্তু বিএলএফ-এর নাম, দেরাদুনের নাম না, এটা পরে স্বাধীন হওয়ার পরে মুজিব বাহিনীর নাম দিয়েছে। আগে ছিল বেঙ্গল লিবারেশন বিএলএফ। আচ্ছা, যাই হোক, তো এরা এই দখলটা নিয়ে দেশে যে ইকোনমিক ডেভেলপমেন্ট যে হবে সেটা হলো না, লুটপাট শুরু হয়ে গেল, যে যার পার্সেন্ট লুটপাট করে নিয়ে গেছে। বঙ্গবন্ধুর পরে তো মেজর জিয়া এসে চেষ্টা করলেন, জিয়া এসে কিছু কিছু সিলিং তুলে দিলেন, প্রাইভেটাইজেশন যেটা লিমিটেড বদ্ধ ছিল সেটা খুলে দিলেন, কিন্তু অ্যাকচুয়াল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন জিয়াউর রহমান সাহেব তো খুব লম্বা সময় পান নাই। এরশাদ এসে এই ইকোনমিটাকে আনবাটন করে। এই নতুন বাংলাদেশ ক্রিয়েশনে এরশাদের ভূমিকা সবচেয়ে বেশি আমার দৃষ্টিতে। উনি লিবারেশন করেছেন, আমাদের সাথে কথা বলেছেন, যেইভাবে যা করা দরকার উনি করেছেন, বেস্ট অফ হিজ এবিলিটি। ওনার সময় দুর্নীতিটা একটা ছিল, লিমিটের মধ্যে ছিল, একটা লিমিটের মধ্যে ছিল, এটা 10%, যে রসায়ন এরশাদকে 10% দিলেই কাজ হবে, এরকম একটা ছিল, এবং একটু কনসেন্ট্রেটেড এলাকা ছিল, মানে ওয়াইড স্প্রেড যে দলীয় গোষ্ঠীর মধ্যে ওই রকম ছিল না। এই মন্ত্রীরা যে সমস্ত এগুলি ছিল ভ্যাগাবান্ডের মতো ছিল, একেবারে লিটারালি ভ্যাগাবান্ডের মতো ছিল। এর সাথে সরময় ক্ষমতা ছিল এবং রাইটলি হি হেল্ড ইট, বাট হি ওয়াজ এ ভেরি নাইস পার্সন টু টক টু। নেগোসিয়েশন করা অনেক এর সাথে খুব সহজ। আমি রাষ্ট্রপতি হিসাবে সবার সাথে কাজ করেছি, এর সাথে দি বেস্ট। জি জি, এই বেস্ট জায়গা থেকে তো এখন আমরা যে জায়গায় আছি, আমরা কি সন্তোষজনক জায়গায় আছি কিনা? বাঘ যেমন মানুষের রক্তের স্বাদ পায়, তারা এই ইকোনমির স্বাদ পাইতে শুরু করলো। দে স্টার্টেড বিল্ডিং থিংস আপ। আপনারা যা জানেন তার থেকে 1000 গুণ বেশি আমরা লিটারালি জানি, কোত্থেকে কার কাছ থেকে কীভাবে কী করা হয়েছে আমরা জানি। এবং যে ঘটনাগুলি শুনেন ওগুলি 100% সত্য না, 1000% সত্য। হাসিনা আসলো, হাসিনা প্রথম যখন ক্ষমতায় আসলো নতুন কেয়ারটেকারের অধীনে, প্রথম কয়েকদিন শি ডিড ভেরি ওয়েল। উনি আমাদের কাছে জানতে চাইলেন, ফেডারেশনে বললেন, আমি 100 দিনের একটা আমাকে প্রোগ্রাম করে দাও তোমাদের জন্যে, দেশের অর্থনীতির জন্য কী কী করতে হবে, আমাকে 100 দিনের একটা প্রোগ্রাম বানায় দাও। আমি একটা প্রোগ্রাম বানায় দিলাম। আনিস তখন প্রেসিডেন্ট। কিন্তু উনি ক্ষমতায় আসার পরে ক্ষমতার লালিত্য বুঝে উনি আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করলেন, এবং বিশেষ করে সালমান রহমান, তার আত্মীয় স্বজন, এই যে শেখ সেলিম এবং আরও যারা আছে এরা একেবারে জেকে বসলো তার উপরে। দে ওয়ান্টেড টু স্কুইজ আউট অফ হার, দেশের ভাগ্য আমাদেরকে। তার বোনও ওই রকমই ছিলেন। তো এইতে আস্তে আস্তে ফার্স্ট টার্মটা উনি টলারেবল ছিলেন, উইদিন লিমিটস অফ টলারেবল। সেকেন্ড টার্মে আসার পরে উনি খেলাটা রপ্ত করে ফেলছেন, যে বিনা ভোটে যাওয়ার কারসাজি উনি বের করে ফেললেন। এর ফলে যেটা হলো কি, ইন দি মিন টাইম দেশের যে আইন কানুনগুলি, এই আইন কানুনগুলি কিন্তু ব্যুরোক্রেসি আর আনসারেবল রইল না। যখন স্টেট গভর্নিং বডি, মানে হাইয়েস্ট রুলিং যদি করাপ্ট হয়ে যায়, তাহলে তারা ডিপেন্ডেন্ট হয়ে যায় অন ব্যুরোক্রেসি, সিভিল অ্যান্ড ব্যুরোক্রেসি। এই ডিপেন্ডেন্স হওয়াতে ব্যুরোক্রেসি নিজের ইচ্ছার মতো আইন বানানো শুরু করে দিল। ডিসক্রিপশন ছাড়া কোনো আইন বর্তমানে বাংলাদেশে নাই। মানে একেবারে একচ্ছত্র ইচ্ছা শক্তি দিয়ে আইনের বিভিন্ন ধারা। আমাদের দুর্নীতির উৎসই হচ্ছে আমাদের আইন, এবং এই জিনিসগুলি, এই কালচারটা হ্যাজ রুইন্ড দি সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসি এবং ইভেন একাডেমিক্স। এবং এর ফল হয়েছে যে ব্যবসায়ীরা সার্ভাইভ করতে গিয়ে দেখছে যে এই আইনে তো আমি আমার মতো করে ব্যবসা করতে পারবো না, তাহলে আমাকে কম্প্রোমাইজ করতে হবে। আমাকে কম্প্রোমাইজ করতে হলে সরকারের সহায়তা নিতে হবে। সরকারের লেজুর বৃত্তি শুরু হয়ে গেল। ওদিকে সালমান সাহেব দাঁড়ায় গেলেন সরকারের সাথে লিয়াজো করার জন্য। সে তারিকের সে শেখ কামালের ক্লাসমেট, তো যার ফলে পারিবারিক সূত্রে হয়ে গেল। এবং এইখানে যে কোটারি তৈরি হয়ে গেল, বিজনেস কোটারি, তারা বেসিক্যালি সার্ভাইভ
ফার্স্ট ইনস্টিংক্টে সার্ভাইভালে তারা গেল, কিন্তু পরে মজা পেয়ে গেলে ওইটার বেনিফিটটা তারা সরাসরি নেওয়া শুরু করে। জি, আমরা একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। আপনি বলছিলেন আসলে একটা ধারাবাহিক একটা ইতিহাসের জায়গা থেকে এবং আপনার রিয়েলাইজেশন, যেহেতু আপনি সরাসরি ইকোনমির সাথে ছিলেন। আমরা বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, চলছে দেশ বাণিজ্যের আলাপ, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আলাপে। আমাদের সাথে আজকে রয়েছেন এফবিসিসির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দীর্ঘ সময় তিনি এফবিসিসির উপদেষ্টা হিসেবে ছিলেন এবং এখনও তিনি নানাভাবে ব্যবসা অঙ্গনে তার অবদান রাখছেন, বিশেষ করে নীতিগত জায়গায় সরকারকে নানাভাবে সহযোগিতা করছেন। আছেন মনজুর আহমেদ। মনজুর আহমেদ, আবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা তো বিরতির আগে একটা ইতিহাসের গল্প শুনছিলাম, একটু আপনার কাছে শুনি। যেহেতু আপনি নীতিগত জায়গা থেকে, বিশেষ করে বাণিজ্যিক নীতি, শিল্পনীতি, এইসব জায়গায় কাজ করেছেন, আপনারা যেভাবে নীতিগত জায়গা তৈরি করেছেন সেগুলো কি এখন ওইভাবে আছে, বা মানে এখানে কোনো ঘাটতি আছে? এখানে ঘাটতি তো আছেই। এই ঘাটতিটাই হচ্ছে রাজনৈতিক অনৈতিকতার মূল সূত্রটাই হচ্ছে আমাদের দেশের গভর্নিং আইনগুলি দুর্নীতি পরায়ণ, যার ফলে এখানে দুর্নীতি ছাড়া কোনো কিছু সাস্টেনেবল না। এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক দুর্নীতি বলেন, ব্যবসায়িক দুর্নীতি বলেন, মূল সূত্র। এইটা কেন? এই জিনিসটা আসছে ওইখান থেকে, যখনই রাজনীতি চরিত্র হারিয়ে ফেলছে এবং সামরিক বেসামরিক সিভিল ব্যুরোক্রেসির উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তখন তারা ডিসক্রিশনারি ল বানানো শুরু করছে এবং তারা ওইভাবেই লগুলি তৈরি করছে। এবং ম্যাক্সিমাম ল তো ব্রিটিশ থেকেই আসা। ব্রিটিশের আইনগুলি তো এখন চলে না, ওগুলো তো ঔপনিবেশিক আইন। সল্ট অ্যাক্ট হচ্ছে মাদার অ্যাক্ট, মানে আপনাকে শোষণ করা, শোষণ এবং শাসন। তো শোষণের জন্য শাসনের আইনটা ধারাবাহিকভাবে পাকিস্তান থেকে আমরা ইনহেরিট করেছি। এইটা দেশ স্বাধীন হওয়ার পরে এটা স্বাধীন দেশের যে বাণিজ্য নীতি বা অর্থনীতি বা যে কোনো নীতি, এটা কিন্তু আর হয়ে ওঠে নাই। যখন হইতে আসছে, ব্যুরোক্রেটসরা বাধা দিছে এবং রাজনীতিবিদরাও সাধারণত ভেটো দিছে, যার ফলে এই জিনিসগুলো হয় নাই। আমাদের যে কোনো আইন নেন, ব্রিং এনি ল। আমেরিকাতে প্রেসিডেন্ট মিনিস্ট্রি কয়টা, ভারতে মিনিস্ট্রি কয়টা, আমাদের এখানে 60টার বেশি। এবং এইগুলি এত প্যানোফ্যালেনিয়া যে সচিব দিয়ে, মহাসচিব দিয়া, নানা রকমের রেগুলেটরি বডি দিয়া বিরাট কর্মযোগ করছেন। এদের বেতন স্কেল দেখেন, প্রত্যেক বছর বাড়াইতেছেন বেতন ভাতা, গাড়ি বাড়ি, 50 লাখ টাকার গাড়ি, 50,000 টাকার ড্রাইভার, ট্রেল ফেল দিয়া আপনারা ইচ্ছা মতো দিচ্ছেন। তো আপনারা আমার টাকা ব্যয় হবে দেশের আপনাকে যে পরিষেবা দিচ্ছে, রাষ্ট্রীয় পরিষেবা, তার বিনিময়ে আপনি দেন সেটা। এইটা হচ্ছে ট্যাক্সের, ওয়ার্ল্ডের ট্যাক্সের মূল লক্ষ্য। এইটা রেভিনিউ আর্নিং ফর স্যালারি পেইং না। আমাদের এখানে ইনভেস্টমেন্ট আসে না কেন? এটা একটা কারণ যে আমাদের আয়কর আইন, মূসক আইন আর শুল্ক আইনে কোনো ভদ্রলোক ব্যবসা করতে পারবে না। এই জন্য আমাদের এখানে কেউ আসে না। এটা বাইরে যাই করুক, আশিকুর রহমান হোক আর নাম উল্টো লেখেন জেল হোক, কিছু হবে না। এখানে ফেরেশতা আজরাইল জিব্রাইল আসলে কিছু করতে পারবে না, কারণ আমাদের ইন্ডিয়ান সিস্টেমটাই গভর্নেন্স। আপনারা তো শুরু থেকে এই নীতি নিয়ে কাজ করছেন। আমরা বলতেছি, বাইরে আমাদের সাথে কথা বলে আমরা যখন প্রেসক্রিপশন লিখে দিই, তারা খুব খুশি হয়। এটা যখন উপরে পলিসি লেভেলে যায় তখন আর হয় না। তখন ওই সুতায় টান পড়ে যে এটা দিলে তো এটা, ছেড়ে দিলে তো এটা হবে, এটা ছেড়ে দিলে তো এটা হবে, এটা ছেড়ে দিলে তো এটা হবে। এটা হয় না। এইটা আমি আমার জীবনের প্রায় 40 বছরের আমি এই জিনিসটা দেখছি। আমরা যেটা 30 বছর আগে বলছি, এনবিআরকে পলিসি আর 2 ভাগে করো, এইবার আর এসে করলো, কইরাই যে ঝামেলা করলো, এনবিআর হরতাল দেখলেন না? এইটাও তারা ঠিক মতো করলো না, গিট্টু দিয়ে করে দিচ্ছে, যার ফলে হয় নাই। আমি 154টা দেশের ট্রেড পলিসি আমাকে অ্যানালাইজ করে বাংলাদেশের পলিসির প্রেসক্রিপশন দিয়ে মিনিস্টারকে অ্যাডভাইস করতে হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়কে। দেহপ্রিয় তখন এর আগে যত WTO আমাদের রিপ্রেজেন্টেটিভ গেছিলেন জেনেভাতে, তারাও গেছে। তারাও নিজেরা কোনো পলিসি বানানোর ক্ষমতা রাখে না, আমরাই পলিসি বানাই দিছি। তো এগুলি আমাদের কারণটা কি? আমি কি ফেরেশতা টাইপের নাকি? না, অনুশীলন করতে হয়েছে। আপনাকে ইউ হ্যাভ টু স্টাডি হার্ড। এখন মানে আপনি বলছেন যে গভর্নমেন্ট তার আমলাদের এক ধরনের সুযোগ দেওয়ার জন্য শুল্ক বেশি ইয়ে করছে, এবং এইটা আসলে খালি আমলাদের না, হ্যাঁ, সমস্ত কিছু। সরকারি এক্সপেন্ডিচার দেখেন, এতগুলি মন্ত্রণালয়, গাড়ি, তারপরে পুরা প্রজেক্ট কস্ট, প্রজেক্টের
আপনি জানেন রেভিনিউ 100 টাকা হইলে সরকারি প্রশাসনের ব্যয় 110 টাকা। সরকারের প্রশাসনিক মানে 10 ব্যয় টাকা 110 টাকা। লোকসানে থাকে আর কি। তো ইট ইজ, তাহলে তো আমার দেশ রাখার দরকার নাই তো। এই প্রশাসন দিয়ে আপনি 60 টাকা, আমরা প্রপোজাল দিয়েছি, এখানেও দেওয়া হয়েছে, সরকারের সংখ্যা কমাইতে হবে। আমি 16টা মিনিস্ট্রির বেশি আমাদের হওয়ার কোনো অবকাশ নাই। এখানে 64টা মিনিস্ট্রি দিয়ে রাখছে। এই এতগুলি কমিশন বসছে, একটাও তো এই জিনিসটা বলে নাই। এই 64টা মিনিস্ট্রি রেখে দেশের সলিউশন কোনো প্রবলেম সলভ করতে পারবে না, ইকোনমিক্যালি ভায়াবল হবে না। আবার তারা প্রাদেশিক সরকার গঠন করতে চাচ্ছে, ওইখানেও আবার 64টা করে মন্ত্রী দিবে, কী অবস্থা হবে দেখেন। তো এই যে রিপোর্টগুলি করছে, এই রিপোর্টগুলি আল্লাহর রাস্তায় কেউ কোনো ভদ্রলোক পয়টা দেখলে সে তো পাগল হয়ে যাবে। তাহলে আসলে আমরা এই যে এই জায়গা থেকে উত্তরণের জায়গাটা কোথায়? তাহলে উত্তরণের জায়গা হচ্ছে সৎচিন্তা যে করতেছে না মানুষ, করতেছে। আমি করেছি, আমাদের কাছে করা আছে, আমি জানি অনেকের কাছে করা আছে, আমরা এগুলি শেয়ারও করেছি, কিন্তু দে আর নট ইন্টারেস্টেড। এখনও তারা এই 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 যে ব্যুরোক্রেসি, যে সরকার, যে ইউনূস সাহেব সরকার যে উপদেষ্টা সংস্কার কমিশনগুলি কোনো ম্যান বাই সেক্রেটারিয়াল সার্ভিস দিচ্ছে, তো হাসিনার ব্যুরোক্রেসি, তারা কিন্তু এইটা স্যাবোটাজ করার জন্য একেবারে সিদ্ধহস্ত। বাণিজ্য মন্ত্রণালয় বলেন, শিল্প মন্ত্রণালয় বলে, এগুলি একটাও তো কোনো কাজ করে না। আপনি ট্রেড অর্গানাইজেশনে কাজ করতেছেন, বাণিজ্য সংগঠন বিধিমালা নিয়ে আপনি যদি চিন্তা করেন, 2025 সালের বিধিমালাটা তারা বানাইছে, আমরা বানায় কমপ্লিট করে দিয়ে আসছি। 2022 সালের যে অর্ডিন্যান্সটা একটা, সেটা সংসদে যেয়ে আমি পাশ করে নিয়ে আসছি। আপনি ফেডারেশনের একদম দীর্ঘকালীন সদস্য নেতা, আমরা এই গভর্নমেন্টের সময় এসে বিজেএমকে বলতে শুনলাম যে তারা সময় চেয়েও সময় পাচ্ছে না। এই গভর্নমেন্টে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, নানা ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা বলছে যে আমরা আসলে ব্যবসায়ী হিসেবে গভর্নমেন্ট আমাদেরকে কিছু জিজ্ঞেস করবে আইন নীতিমালা তৈরি করার ক্ষেত্রে। এই জায়গাটা ফেডারেশন অফ চেম্বার অ্যান্ড কমার্স, যেটা এফবিসিসিআইয়ের মতো একটা সংগঠনকে অকেজো করে রাখা, বিজেপির মতো সংগঠনের নেতাদেরকে সময় না দেয়া, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? এগুলি খুব খারাপ, এটা তো হওয়ার কথা না। এটা হচ্ছে যে ইট ইজ অ্যান আন্ডারটেকিং। ট্রেড ফ্যাসিলিটেশন চুক্তির দুইয়ের ধারায় বলা হচ্ছে যে যখন বাণিজ্য নীতি সংক্রান্ত কোনো আইন হবে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতে হবে। এটা বাধ্যতামূলক, বাংলাদেশ সরকার র্যাটিফাই করছে এবং WTOকে জানাইছে দে আর ভায়োলেটিং ইন্টারন্যাশনাল ল। এবং তারা খালি ওইটাই না, তারা আবার মিটিংও করে শুনে ওকে 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 করে দিব, বাট দে ডু নট ডু ইট। এফবিসিসিআর পলিটিসাইজেশনটাকে নিয়ে কি বলবেন? এটা তো এখনকার ঘটনা, তার আগে তো আমরা দেখলাম ধাপে ধাপে এটাকে পলিটিসাইজ করা। শুধু এফবিসিসিআই না, বাংলাদেশের ব্যবসায়ী অঙ্গনে যে কোনো চেম্বার বলেন একটা পলিটিসাইজের মধ্য দিয়ে গেছে। এটা তো আমাদের ব্যবসা অঙ্গনকে কলঙ্কিত করেছে। অবশ্যই কলঙ্কিত করেছে, এবং এইটা গত 15 বছর যাবৎ, এবং তার আগে বিএনপির সময়ও যে হয় নাই তা না, তবে ওইটা খুব রেখে রেখে হতো আর কি। ওই ডিভিশনাল মানে ডিস্ট্রিক্ট চেম্বারগুলিকে ডিসিকে দিয়ে, ইলেকশনের সময় ডিসিকে দিয়ে প্রেসার দিয়ে চেম্বার প্রেসিডেন্ট নিযুক্ত করতো, যার ফলে হয় ওই সরকারি দলের ছেড়ে প্রেসিডেন্ট হতো। তো গত 15-16 বছর যাবতে এই জিনিসটা আওয়ামী লীগারদের দ্বারা চেম্বার প্রেসিডেন্টগুলি হচ্ছে, পদাধিকার বলে হয়ে যাচ্ছে। এই জিনিসটা তো আছেই। একটা আমরা শেষের দিকে আছি, আমরা বললাম যে আসলে গভর্নমেন্টের বিশেষ করে শুল্ক নীতির নানা ধরনের সংকট, বিশেষ করে আমলাতন্ত্রের এক ধরনের সংকটের কথা বললাম, কিন্তু আমরা তো দেখি ব্যবসায়ীদেরও এক ধরনের সংকট আছে। আমাদের এই দেশে বড় বড় 5টা-7টা গ্রুপের আন্ডারে আমরা কনজিউমার জিম্মি হয়ে আছি। বিশেষ করে আমাদের যে কৃষক পণ্য ইম্পোর্ট হয়, সিন্ডিকেট যে জায়গা থেকে তৈরি হয়, সেইগুলো তো আমরা বড় বড় কোম্পানির হাতে দিয়ে রাখছি। এইখান থেকেও তো মানে এই অন্যদের কথা বাদ দিই, ব্যবসায়ী কমিউনিটি আসলে আমাদের দেশের জন্য কতটুকু ভালো করে? ব্যবসায়ী কমিটিকে আপনি এসএমই খাত হচ্ছে 80% এমপ্লয়মেন্ট দেয়, আর শিল্প ইন্ডাস্ট্রির প্রায় 50-60% জিডিপি দেয়। আপনি তাদেরকে একদমও খেয়াল করেন না, না মিডিয়া খেয়াল করে, না সরকার খেয়াল করে। বড় 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 মানে বিগ কোম্পানিগুলি বাজারে ছেয়ে আছে, এবং তারা আছে এখন স্কোয়ার, এরা দই চিড়া মই খুঁড়ি এগুলোও বানায়। ছোটোখাটোরা করবে কী করে? আমি 20 বছর যাবত বলতেছি, এই সমস্ত ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতেও প্রোটেক্টেড রিজিম আছে এসএমই খাতের জন্য, এগুলিতে বড়রা করতে পারবে না।
তুমি এটা করবে কেন, তুমি ডু বিগ থিংস, তুমি মুড়ি বানাবে কেন। তারা দেখেন প্রাণের মুড়ি বানায় বিক্রি করে, আরে কিরে ওয়াই, তুমি $multi-billion বিজনেস করো, এক্সপোর্ট করো, তুমি মুড়ি মুড়ি করবে কেন। এই একটা জিনিস, দে এনক্রচ আপন দি এসএমই প্রোডাক্টস, যার ফলে হয় কি এসএমইটা ডেভেলপ হয় নাই। এসএমইকে তাদেরকে সাবকন্ট্রাক্টিং এজেন্ট হিসাবে ব্যবহার করতে হবে, তাদের বড় বড় ইন্ডাস্ট্রিতে যোগান দেওয়ার জন্য, উপকরণ যোগান দেওয়ার জন্য। এইভাবে এসএমই ডেভেলপ হয়। এবং এদেরকে যে ব্যাংক লোনের ক্ষেত্রে এসএমইর লোন কিন্তু নর্মাল ব্যাংকিং রেটের থেকে 2% 3% বেশি, রিস্ক কাভার করার জন্যে। পুরো জিনিসটাই মনে করেন যে, আমরা সহজ কথা বলতে, ইবলিস যদি নামাজ পড়া নসিহত দেয় তাহলে কেমন দিবে, ওই রকম আবার আর কি আমাদের দেশের জি। অবস্থা। যাক, আমরা এই নেতিবাচক জায়গা থেকে ইতিবাচক জায়গায় আসবো এমনই প্রত্যাশা। আপনার মতো একজন প্রাজ্ঞ লোকের কাছে আসলে আমরা জানার শেষ নাই, আমাদের হাতে সময় একটা সময় নেই। জি। আমাদের দেশে শিল্প করবেন, শিল্পের জন্য একটা আইনই নাই। বাণিজ্য আমদানি নীতির একটা আইন আছে, রপ্তানি নীতি আদেশের আইন আছে, আমদানি রপ্তানি নীতি দেশের একজোট আইন নাই। এটা হচ্ছে কমন ওয়ার্ল্ডের প্র্যাকটিস আছে, আমদানি রপ্তানি অ্যাক্ট একটা, কিন্তু এখানে দুইটা। রপ্তানি অ্যাক্টের কোনো ভ্যালু নেই, এটা কোনো মানে না। আমদানি অ্যাক্ট আছে, কিন্তু শিল্প করার জন্য কোনো আইন নেই। শিল্পের আইন ছাড়া শিল্প হন কি, শিল্প প্রোটেকশন দরকার, শিল্পের একটা এনভায়রনমেন্টাল ইনকিউবেটর দরকার। এটা ফেস ওয়াইজ ন্যাশনাল ইন্ডাস্ট্রি আস্তে আস্তে হলে কীভাবে, এই জিনিসগুলি নাই, ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট নাই। আমরা অনেক পলিসি সাজেশন করেছি, আপনাকে তো দিতাম না, ডিটেলস ওয়ার্কআউট করে দিয়েছি, কমা সেমিকোলন সহ লাস্ট 10 to 15 ইয়ার্স। তারপর আসলে শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন না, তারা কিছু করে না। বিডিআর কাছে জমে গেছে, কিন্তু বিডিআর নতুন চেয়ারম্যান আসছেন, উনি শো করতেছেন, গ্যালারি শো। আপনার প্রেসে ছাপছেন, টিভিতে ইন্টারভিউ দিচ্ছেন, মঞ্জুরুল্লাহের ছেলে কত সুন্দর বলে গেল আমাদের ইন্ডাস্ট্রিতে হ্যাপি 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 হ্যাপি। তোমার ইন্ডাস্ট্রি কী অবস্থা? জি, যাই হোক, এইটা ওয়ার্ক উইথ হিজ পাওয়ার, তার বাবার সাথে আমি কাজ করেছি। জি, শেষ করার আগে কোনো ইতিবাচক আশা দিয়ে শুধু শেষ করবেন কিনা? আমি আশাবাদী যে আজকাল যে ছাত্র জনতার যে ঐক্য, বিপ্লব, এটার সাথে সুদৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য আছে এবং লক্ষ্যমাত্রায় স্থির, তারা জানে কি করতে হবে। আমি আশাবাদী যে এই তমসাচ্ছন্ন রাত্রি কাটা যদি এদেরকে আমরা এম্পাওয়ার করতে পারি, আল্লাহ যদি রহমত হয়, তাহলে এইগুলি আমাদের যে সমস্ত জিনিসগুলি করতে হবে, এগুলি 2-3 মাসের কাজ। রিফর্মটা যেটা করতে হবে, আমার তো মনে হয় 6 মাসের বেশি কাজ না। আমরাও মনে করি এমন একটা শক্তি আসবে 6 মাসের মধ্যে দেশটা আসলে পরিবর্তন হয়ে যাবে, বিশেষ করে নীতিগত জায়গায়, আইনের দুর্বলতার জায়গায় আপনি বলছিলেন। এবং আমি ড্রাফটিংটা হবে 1-2 মাসের মধ্যে কমপ্লিট হবে, কিন্তু আপনি যদি রিপ্লেসমেন্ট অফ এক্সিস্টিং সিভিল অ্যান্ড মিলিটারি বুকনেস, এটাতে একটু সময় নেবে। জি, আমরা আমরা সেটাই একটা ইতিবাচক শক্তি আসুক, দেশটাকে পরিবর্তন হোক, আমরা এমন প্রচেষ্টা করি। আমরা আশাবাদী। জি, শেষ করছি আজকের মধ্যে। আপনার সাথে কথা আসলে পুরোপুরি শেষ হয়নি, কারণ অনেক বিষয় জানার আছে, তারপর আমাদের এখানেই থামাতে হচ্ছে আজকে, যেহেতু সময়টা শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেখছিলেন দেশ বাণিজ্যের আলাপ। আমাদের সঙ্গে ছিলেন একজন ব্যবসায়ী, প্রবীণ ব্যবসায়ী, তার কাছ থেকে নানাভাবে আমরা সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছিলাম। আগামীতে আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আবার আপনার সাথে যুক্ত হচ্ছি, সঙ্গেই থাকুন সেই পর্যন্ত।